তো তোরা সবাই দেখতে পাচ্ছিস তো জিনিসটা? একটু বল শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস কিনা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো যেটা বলছিলাম যে এবার আমরা টি সেলের ব্যাপারটা দেখব কীভাবে অ্যাক্টিভেট হচ্ছে এবং ম্যাচুরেশন, অ্যাক্টিভেশন অ্যান্ড তারপরে কীভাবে ডিফারেন্সিয়েট করে ইনটু ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভেটেড সেলস। ঠিক আছে? তো টি সেল ডেভেলপ করে হচ্ছে থাইমাসে। ঠিক আছে? মানে তৈরি হয় থাইমাসে এবং তখন তাদেরকে থাইমোসাইটস বলে। ঠিক আছে? এবং ইনিশিয়ালি যখন থাইমাস তো একটু পরের দিকে তৈরি হয়, তার আগে কিন্তু বোন ম্যারোতে তৈরি হতে হয়। ঠিক আছে? দেন যখন থাইমাস ডেভেলপ করে যায় তখন কিন্তু গিয়ে মানে টি সেল থাইমাসে ডেভেলপ করে। ঠিক আছে? ওখানেই প্রলিফারেট করে, ওখানেই ডিফারেন্সিয়েট করে, যা যা হওয়ার সেগুলো হয়। কিন্তু তার আগে যখন থাইমাস ডেভেলপ করার আগে কিন্তু বোন ম্যারোতেই তৈরি হয় এবং বি সেল পুরোটাই বোন ম্যারোতে হয়। ওকে? তো থাইমাসে টি সেলের মানে প্রলিফারেশন বা ওইগুলো তো অতটা ইম্পর্টেন্ট নয়, যে ডিফারেন্সিয়েশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? থাইমোসাইটস থেকে কিভাবে একটা ফাংশনাল টি সেল তৈরি হয়। ওকে? তো তার জন্য টি সেলকে দুটো মানে সিলেকশনের থ্রু দিয়ে যেতে হয়। একটাকে বলা হয় পজিটিভ সিলেকশন, একটাকে বলা হয় নেগেটিভ সিলেকশন। এবং এই জিনিস দুটো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে অনেকবারই কোশ্চেন দিয়েছে পজিটিভ সিলেকশন এবং নেগেটিভ সিলেকশনের উপরে। তো যেটা দেখ যে ইনিশিয়ালি কী হয়, এই জিনিসটা অতটাও এরকম ডিটেলে মনে রাখতে হবে তার কোনো মানে নেই, আমি জাস্ট একবার একটু কনসেপ্টের জন্য বলছি। সেটা হচ্ছে যে যখনই এই যে একটা হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে কমন লিম্ফয়েড প্রিকারসর সেল তৈরি হলো, তখন সেটা মাইগ্রেট করে থাইমাসে চলে আসে। ঠিক আছে? ব্লাডের থ্রু দিয়ে মাইগ্রেট করে থাইমাসে চলে আসে। থাইমাসে এসে সেটা দেন টি সেল প্রিকারসর হয়, মানে যেটাকে থাইমোসাইট বললাম। এবং সেখান থেকে থ্রু সেভারাল স্টেজেস ফাইনাল মানে সিঙ্গেল পজিটিভ CD8 সেলস আর CD4 সেলস তৈরি হয়। তো তার আগে অনেক কটা স্টেজ যায়, একটা ডাবল নেগেটিভ স্টেজ যায়, যেখানে নেগেটিভ ডাবল নেগেটিভ ইন আ সেন্স যে CD4 বা CD8 কোনোটাই থাকে না। তারপরে ডাবল পজিটিভ সেলস তৈরি হয়, যেখানে CD4 CD8 দুটোই থাকে। তারপরে গিয়ে একটা চয়েস আসে টি সেলের কাছে যে আইদার ইট ক্যান চুজ ফর CD8 পজিটিভ সেলস অর CD4 পজিটিভ সেলস। সেটাই হচ্ছে সিঙ্গেল পজিটিভ সেল, সেটা ব্লাডের থ্রু দিয়ে মাইগ্রেট করে এবং যখন দরকার হয় পেরিফেরাল টিস্যুতে ঢোকে। ওকে? এবার আমি বলেছিলাম আমাদের দু ধরনের টি সেল আছে, একটা আলফা বিটা টি সেল, একটা গামা ডেল্টা টি সেল। ঠিক আছে? এবার ইনিশিয়ালি জেস্টেশনের পিরিয়ডটাকে যদি আমি কনসিডার করি, তো ইনিশিয়ালি গামা ডেল্টা টি সেলটা কিন্তু বেশি থাকে, আর মোস্টলি গামা ডেল্টা টি সেলই থাকে। দেন গামা ডেল্টা টি সেলের অ্যামাউন্টটা কমতে থাকে এবং আলফা বিটা থাইমোসাইটের এটা বাড়তে থাকে। এবং যেহেতু দেখছি সেটা ডেজে লেখা, এটা অবভিয়াসলি হিউম্যানের ক্ষেত্রে নয়, এটা মাউসের ক্ষেত্রে। ঠিক আছে? বাট ট্রেনটা হিউম্যানের ক্ষেত্রেও সিমিলার, যে ইনিশিয়ালি গামা ডেল্টা থাইমোসাইটস বেশি থাকে, তারপরে এবং সেটা আস্তে আস্তে কমতে থাকে বার্থের কাছে যখন চলে আসে, এবং দেন ওটা আলফা বিটাটা পিক আপ করে। এবং তারপরে ওই একটা আলফা বিটা 90-95% থাকে আর গামা ডেল্টাটা 5-10% থাকে। ঠিক আছে? এবার
আচ্ছা দাদা, তুমি যে বললে না যে ওই টি সেলের কাছে ডাবল মানে একটা চয়েস আসে যে ওটা সিডি 4 এ ম্যাচিওর করবে না সিডি 8 এর সাথে যাবে। হুম। তো বলছি যদি এটা টি সেলের ওপর চয়েস হয় তাহলে তো তোমার এরকমও হতে পারে কারোর ক্ষেত্রে সিডি 8 টা অনেক বেশি, সিডি 4 টা কম, মানে এটার কি কোনো এটার পরে এর? দেখবি, পরে যেটা বলবো, দুটো থিওরি আছে, ঠিক আছে। আচ্ছা। একটাকে স্টোকেস্টিক থিওরি বলে, মানে র্যান্ডামলি আইদার সিডি 4 হয়ে যায় বা সিডি 8 হয়ে যায়। আর একটা ডাইরেক্টেড ম্যানারে হয়, আচ্ছা। ঠিক আছে। ডাইরেক্টেড ম্যানার ঠিক মানে আছে। হচ্ছে যে যদি সিডি মানে এমএসসি ক্লাস 1কে রেকগনাইজ করে সিলেকশনের সময়, তখন সিডি, তাহলে সিডি 8 সিলেক্টেড হয়, না হলে ক্লাস 2 এর ক্ষেত্রে হলে সিডি 4 সিলেক্টেড হয়, এরকমভাবে। দুটো থিওরি আছে এবং দুটোর পক্ষেই কি বলবো, সাপোর্টেই মানে রেজাল্টস আছে, এভিডেন্সেস আছে। তো এখনও ওটা ডিসাইডেড নয় যে কোন থিওরিটা অ্যাকচুয়ালি ঠিক, বা হয়তো দুটোই ঠিক। ওকে, তো ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে একটা প্রি টিসিআর থাকে, ঠিক আছে। মানে ম্যাচিওর টিসেল রিসেপ্টর হওয়ার আগে একটা প্রি টিসিআর থাকে, যেটা কিনা অন্যান্য সিগন্যালিংয়ে সব কিছুই করতে পারে, কারণ সিডি 3 কমপ্লেক্সটা তার সঙ্গে থাকে। এবং এই প্রি টিসিআরটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মানে টিসেল সার্ভাইভাল এবং তার যে এই যে সিডি 4 সিডি 8 কোরিসেপ্টরের এক্সপ্রেশন, এগুলোর জন্য ইম্পর্ট্যান্ট ইনিশিয়ালি। তারপরে এই প্রি টিসিআর মানে প্রি টি আলফা যেটা, এইটা রিপ্লেসড হয়ে যায় ম্যাচিওর আলফা যে পোর্শনটা সেটা দিয়ে, ঠিক আছে। তো এটা খুব যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু জাস্ট একটু মাথায় রাখিস, কখনো কখনো অনেক সময় কিছু কিছু এদিক ওদিক থেকে কোশ্চেন দেয়, তখন এটা দিতে পারে। তো এই এক্সপেরিমেন্টগুলো আমি এই আগেও বলেছি, এই ধরনের এক্সপেরিমেন্ট এগুলো বেসিক্যালি সেলফ এমএসসি রেস্ট্রিকশনের ওইটাই আবার বলেছে একটু অন্যরকমভাবে, ঠিক আছে। মানে ওই জিঙ্কারজেল অ্যান্ড ডোভার্টির যে এক্সপেরিমেন্ট সেটাই বলেছে। তো মেন আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, সে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিলেকশন, সেটাই আসে। তো থাইমাসের মধ্যে যখন টি সেল ডেভেলপ করে, মানে ম্যাচিওর করে, তখন বললাম যে দুটো সিলেকশনের থ্রু দিয়ে যায়। তো ইনিশিয়ালি বললাম যে টি সেল প্রিকারসার থাকে, তখন ওই প্রি টিসিআর রিসেপ্টরটা থাকে, তারপর টিসিআর জিনসের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, মেজরলি আলফা যে জিনটা, মানে আলফা যে পার্টটা, তারই রিঅ্যারেঞ্জমেন্ট হয় এবং ম্যাচিওর টি সেল রিসেপ্টর তৈরি হয়। কিন্তু তখনও দেখ দুটোই কিন্তু সিডি আছে, মানে এটা ডাবল পজিটিভ কন্ডিশন। সিডি 3 আছে, টিসিআর আছে, দুটো সিডি 4 সিডি 8 আছে। ওকে, এই স্টেজে কি হয়, পজিটিভ সিলেকশন হয় ফার্স্টে। এবং এটাও অনেকের গুলিয়ে যায় যে ফার্স্টে পজিটিভ সিলেকশন হয় না, ফার্স্টে নেগেটিভ সিলেকশন হয়। তো মানে কীভাবে মনে রাখবি, আমি একটা বলতে পারি যে পিএন কথাটা মনে রাখবি, পিএম মোদি, ওরকমই পিএন। তো প্রথমে পজিটিভ দেন নেগেটিভ, ঠিক আছে। পুরো জিনিসটা বুঝে গেলে হয়তো লজিক্যালিও মনে রাখতে পারবি যে কেন প্রথমে পজিটিভ হতে হয় তারপরে নেগেটিভ হতে হয়। তো প্রথমে যেটা হয় পজিটিভ সিলেকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেলফ এমএসসি রেস্ট্রিকশন। যে এই যে এপিথেলিয়াল সেল, মানে এটা বেসিক্যালি থাইমাসের এপিথেলিয়াল সেল, এরা এমএসসিকে রিপ্রেজেন্ট করে, আইদার ক্লাস 1, মানে এবার ক্লাস 1 আর ক্লাস 2কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এবার একটা জিনিস মানে খেয়াল করে দেখ, এখানে কিন্তু ক্লাস 1 অ্যান্ড আর ক্লাস 2 বলেছে। এবার একটা জিনিস আমি মানে এমএসসি চ্যাপ্টারে হয়তো বলিনি, মানে বলিনি ইন দ্য সেন্স, এটা আন্ডারস্ট্যান্ডেবল, যে আমি বলেছিলাম যে কোনো নিউক্লিয়েটেড সেল ক্লাস 1কে রিপ্রেজেন্ট করতে পারে। তো যারা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস হয়, তারা কিন্তু দুটোই রিপ্রেজেন্ট করতে পারে।
কারণ ক্লাস টুকে তো করতে পারেই, মানে ওটা তো ওদের কাজই ক্লাস টুকে রিপ্রেজেন্ট করা, কিন্তু যেহেতু ওটা একটা নিউক্লিয়েটেড সেল, তাই জন্য কিন্তু ও ক্লাস ওয়ানকেও রিপ্রেজেন্ট করতে পারে। তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলসরা, মানে প্রফেশনাল যারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস হয়, তারা দুটো ধরনের ক্লাসের এমএইচসিকেই কিন্তু সেল সার্ফেসে এক্সপ্রেস করতে পারে। তাই জন্য এখানে ক্লাস ওয়ান অ্যান্ড অর ক্লাস টু বলেছে, ঠিক আছে। তো লেটসে এই যে এমএইচসি মলিকিউলগুলো, এগুলো তো সেল, মানে যার বডিতে আছে তার এমএইচসি, তো সেইটার সাথে যে টিসিআরগুলো মানে ইন্টারাক্ট করতে পারছে, তার যে সেলগুলো সেগুলো কিন্তু সার্ভাইভ করে, মানে এটা একটা পজিটিভ সিগন্যাল পাঠায়, সার্ভাইভ করে। আর যারা ইন্টারাক্ট করতে পারছে না এই এমএইচসিগুলোর সঙ্গে, তারা মানে কোনো কাজে লাগবে না, ঠিক আছে, কারণ তারা তো বডিতে ওইগুলো সার্কুলেট করলে কোনো লাভ নেই, কারণ তারা ফাইনালি গিয়ে যখন কোনো ডিজিজ হবে, যখন কোনো অ্যান্টিজেনকে রেকগনাইজ করার দরকার হবে, এটা কিন্তু করতে পারবে না। তাই জন্য এই সেলগুলোকে কিল করে দেওয়া হয়। বেসিক্যালি এদের একটা ডিফল্ট অ্যাপোপ্টোটিক পাথওয়ে থাকে, যদি এই সার্ভাইভাল সিগন্যালটা না পায় তাহলে ওরা অটোমেটিক্যালি ডিফল্ট পাথওয়ে দিয়ে গিয়ে অ্যাপোপ্টোসিসের থ্রু দিয়ে মরে যায়। ওকে, এইটা হচ্ছে পজিটিভ সিলেকশন। পজিটিভ কেন? কারণ যে পজিটিভলি মানে টি সেলগুলোকে সার্ভাইভ করানো হচ্ছে, যারা সেলফ এমএইচসির সঙ্গে ইন্টারাক্ট করতে পারছে। তারপরের স্টেজটা আসে হচ্ছে নেগেটিভ সিলেকশনের। এবার নেগেটিভ সিলেকশনের কেন দরকার হয়? দরকারটা হয় এই কারণে, কারণ হতেই পারে এমন কিছু টিসিআর রয়েছে কিছু সেলে, যারা কিনা নিজের বডিরই অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছে। সেটা যদি হয় সেটা কিন্তু ফেটাল, কারণ নিজের বডির অ্যান্টিজেনের সঙ্গেই যদি ইন্টারাক্ট করে পেরিফেরিতে, তাহলে তাদের এগেনস্টে ইমিউনোলজিক্যাল রিয়াকশন মাউন্ট করবে, এবং সেক্ষেত্রে লাস্ট দুটো লাইন একটু রিপিট করবে, মানে যেটা সেলফ অ্যান্টিজেনের কথা বলছিলে, একটু জাস্ট এই জায়গাটা। কোনটা বলছিলাম? সেলফ এমএইচসির কথা বলছি। এইটা যে যে ও আচ্ছা, সেলফ অ্যান্টিজেন রেকগনিশন। হ্যাঁ, আমি বললাম যে এই যখন পজিটিভ সিলেকশনটা হয়ে গেল, তারপরে যে সেলগুলো সার্ভাইভ করছে তাদের মধ্যে কিছু সেলের এরকম হতেই পারে যে টিসিআরটা রয়েছে সেটা নিজের যে অ্যান্টিজেন, নিজের বডির যে অ্যান্টিজেন ইন দ্য সেন্স নিজের বডির যে প্রোটিনগুলো, তাদের কোনোটার সঙ্গে ইন্টারাক্ট করতে পারছে। তো সেটা যদি হয় সেটা কিন্তু ফেটাল, কারণ ধর কিডনির একটা প্রোটিনের সঙ্গে যদি মানে ইন্টারাক্ট করতে পারে কোনোভাবে এই টি সেলগুলো, তাহলে প্রবলেমটা কি হবে? ও কিডনির এগেনস্টে, মানে নিজেরই কিডনির এগেনস্টে ইমিউনোলজিক্যাল রিয়াকশন মাউন্ট করবে, এবং তাতে কিডনিটা ড্যামেজ হবে, ঠিক আছে। তো যেটা হচ্ছে যেটা অটোইমিউন ডিসঅর্ডার যখন হয় সেটাই হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। সিস্টেমটা ফ্লড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই অটোইমিউন ডিসঅর্ডারগুলো ক্রপ আপ করে। তো সেই অটোইমিউন ডিসঅর্ডার যাতে না হয়, তাই জন্য এই ব্যবস্থাটা নেগেটিভ সিলেকশনের। তো এটাতে কি হয়, যে টি সেলগুলো খুব স্ট্রংলি মানে, এবং এই ক্ষেত্রে দেখ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলসগুলো হচ্ছে ডেনড্রাইটিক সেলস ও ম্যাক্রোফেজেস, ঠিক আছে। এরা মানে নিজের বডির যে অ্যান্টিজেন সেগুলোকে প্রেজেন্ট করে, ঠিক আছে। এবার যখনই দেখা যাচ্ছে যে এই কোনো টি সেল নিজের বডির যে অ্যান্টিজেন সেটার সঙ্গে খুব স্ট্রংলি ইন্টারাক্ট করছে, তারা কিন্তু মানে কিল্ড হয়ে যায়। এবার এই কিলিংটা কি করে হয়, মানে অবভিয়াসলি এটাও অ্যাপোপ্টোসিসের থ্রু দিয়েই হয়, কিন্তু এই কিলিংটা কি করে হয় সেটা এখনও মানে অ্যাটলিস্ট টেক্সট বুক নলেজে আসেনি, ঠিক আছে। এবং তাই জন্য তোদের অতটা মাথা ঘামানোর দরকার নেই এক্স্যাক্টলি কীভাবে কিলিংটা হয়, বাট এটুকু মাথায় রাখবি, যদি এই ইন্টারাকশনটা খুব স্ট্রং হয় তাহলে সেলগুলো মরে যায়। ইন্টারাকশনটা যদি উইক হয়, মানে সেলফ অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারাকশন যদি উইক থাকে, তাহলে সেই সেলগুলো বেঁচে যাবে এবং সেগুলো তারপরে সার্কুলেশনে চলে আসে। তার আগে একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে
সেলগুলো আইদার CD4 পজিটিভ হয় অর CD8 পজিটিভ হয়। ঠিক আছে, এই স্যার CD4 সিডিটা কি বললো একটু বলো একবার। বললাম যে মানে নেগেটিভ সিলেকশনের পরে সেলগুলো আইদার CD4 পজিটিভ হয়ে যায় বা CD8 পজিটিভ হয়ে যায়, দেন সার্কুলেশনে চলে আসে। আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা দাদা, এই নেগেটিভ সিলেকশনের ক্ষেত্রে তাহলে এই জায়গাটায় মানে এই ম্যাক্রোফ্যাজ বা ডেনড্রাইটিক সেল সেলফ অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করছে তো? হুম হুম, সেলফ অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করে, সেলফ অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করে এবং টেস্ট করে টি সেলগুলোকে কে বাইন্ড করতে পারছে পারছে না। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবি, এই জিনিসটা গুলিয়ে ফেলবি না, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই, মানে অ্যাটলিস্ট ডিবিটিতে কিন্তু এই পজিটিভ নেগেটিভ সিলেকশন থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন যেগুলো আছে এই ক্ষেত্রে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি অতটা এইগুলোর মধ্যে যাচ্ছি না। ঠিক আছে, আমি এইটা আমি এক্ষুনি বলছি না। ঠিক আছে, রোল আপ, আচ্ছা ঠিক আছে বলেই দিচ্ছি, এখন বলে তারপরে অন্য জিনিসটা শুরু করছি। এটা বেসিক্যালি দেখিয়েছে এই এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে যে, এবং এটা মোস্ট প্রবলি একবার এসছিল, মানে নেটেই এসছিল একবার 4 মার্কসের কোশ্চেন। এটা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে এই যে ইন্টারাকশনটা, এইটার কি ইম্পর্টেন্স, মানে উইক ইন্টারাকশন, স্ট্রং ইন্টারাকশন, এগুলোর কীরকম কী ব্যাপার। সেটা কি করেছে যে থাইমাসকে রিমুভ করেছে, এইটা হচ্ছে মাউস, এভাবেই দেখিয়েছে, কিছু করার নেই। তো থাইমাসকে রিমুভ করেছে, তারপরে থাইমাসকে মানে একটা, এটাকে বলা হয় কো কালচার, বা এই ধরনের ক্ষেত্রে কো কালচার মানে সেটিং। তো সেক্ষেত্রে কি থাকে যে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে একটা পোরাস মেমব্রেন থাকে, ওপরে একটা সেল কালচার করা আর নিচে একটা আলাদা সেল কালচার করা হয়, এবং তাদের মধ্যে কমিউনিকেশনটা দেখা হয় থ্রু কেমিক্যাল মেসেঞ্জার, কিছু কমিউনিকেশন হচ্ছে কিনা সেটা দেখা হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা করেছে যে এই পোরাস মেমব্রেনের ওপরে এই ফিটাল যে থাইমাস সেটাকে রেখেছে, এবং নিচে গ্রোথ মিডিয়া আছে। তো যা সিক্রেট করার বা যা হওয়ার, তো সেই গ্রোথ মিডিয়াতে ও সিক্রেট করতে পারবে, বা ওর যদি ডেভেলপমেন্টের দরকার হয় সেটাও হবে, কারণ গ্রোথ মিডিয়াতে পোরাস মেমব্রেনের থ্রু দিয়ে ও অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো যেটা করা হয়েছে সেক্ষেত্রে এই যে ওপরে ফিটাল থাইমাসকে রাখা হয়েছে পোরাস মেমব্রেনের ওপরে, আর মানে তো এই উপরে তাহলে কী হচ্ছে, থাইমোসাইটসগুলো রয়েছে, ফিটাল থাইমোসাইটসগুলো রয়েছে, এবং নিচে মানে পোরাস মেমব্রেনের যে তলার পোর্শনটা থাইমিক স্ট্রোমাল সেলস রয়েছে। ঠিক আছে, এবার স্ট্রোমাল সেলস মানে হচ্ছে এরা এমএইচসিকে রিপ্রেজেন্ট করবে, এবং থাইমোসাইটস মানে হচ্ছে মানে যে টি সেলগুলো ম্যাচিওর করছে, তো সেটারই ইন্টারাকশন দেখা হচ্ছে এই ক্ষেত্রে। এবার কি করা হয়েছে, প্রথমে একটা নর্মাল ইন্টারাকশন দেখা হয়েছে। ঠিক আছে, যে এবং এখানে ডিগ্রি অফ CD8 টি সেল ডেভেলপমেন্ট দেখা হচ্ছে, হোয়াট এভার, মানে CD8 করা যেতে পারে, CD4ও করা যেত এখানে, তো এটা CD8-এর ক্ষেত্রেই দেখা হয়েছে। তো যখন দেখাচ্ছে যে এই পেপটাইডগুলো যেগুলোর সঙ্গে CD8 পজিটিভ সেলের একটা উইক ইন্টারাকশন হচ্ছে, তারা কিন্তু সারভাইভ করছে বা নর্মালি ডেভেলপ করছে। তারপরে দেখা হচ্ছে যে যদি কোনো পেপটাইডই না দিই, ঠিক আছে, মানে কোনোই পেপটাইড দিলাম না, তাহলে মিনিমাল ডেভেলপমেন্ট হয়, কিন্তু কম হয়।
এইবার দেখা হচ্ছে, এবং এইটা হচ্ছে এই নর্মালের সমান, মানে এইগুলো কি করা হয়েছে এই ক্ষেত্রে ডিফারেন্স থেকে সেটা আমি একটু পরে বলছি। এই ক্ষেত্রেও যদি উইক ইন্টারাকশন হয় তাহলে অ্যাপ্রোচেস নর্মাল ডেভেলপমেন্ট, আর খুব যদি স্ট্রং ইন্টারাকশন হয় কোনো পেপটাইডের সঙ্গে তাহলেও কিন্তু মিনিমাল ডেভেলপমেন্ট হয়, কারণ সেক্ষেত্রেও বেশিরভাগ টি সেলই কিন্তু মানে কিল্ড হয়ে যায়। কারণ এই খুব স্ট্রং ইন্টারাকশন মানেই বোঝায় যে সেটা তাহলে সেলফ অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করছে। এবার এইটার সঙ্গে একটা ডিফারেন্স কি, এটার ক্ষেত্রে নর্মাল ওয়াইল্ড টাইপ ধরে নেয় পুরো জিনিসটা, আর এই ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে এটা ট্যাপ ডেফিশিয়েন্ট। ট্যাপ ডেফিশিয়েন্ট মানে হচ্ছে, ট্যাপ ওয়ান ডেফিশিয়েন্ট মানে হচ্ছে যে যেহেতু ট্যাপ ওয়ান কী বলবো ক্লাস ওয়ান এমএইচসির যে সঙ্গে যে পেপটাইডটা বাইন্ড করবে সেটার জন্য ইম্পর্ট্যান্ট। এবার ট্যাপ ওয়ান ডেফিশিয়েন্ট করে দিলে কি হবে, মানে ক্লাস ওয়ান এমএইচসিটা উইদাউট এনি অ্যান্টিজেন তাহলে ওকে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? এবং তখন তুই বাইরে থেকে মানে নিজের ইচ্ছে মতো অ্যান্টিজেন দিয়ে জিনিসটাকে টেস্ট করতে পারবি, ঠিক আছে? যেমন এইখানে এমন একটা অ্যান্টিজেন দেওয়া আছে যেটাতে উইক ইন্টারাকশন হচ্ছে, এখানে এমন একটা অ্যান্টিজেন দেওয়া আছে যেটাতে খুব স্ট্রং ইন্টারাকশন হচ্ছে। তো এই জিনিসটাকে কন্ট্রোল করা গেছে এই ক্ষেত্রে, তাই জন্য ট্যাপ অন ডেফিশিয়েন্ট মাউস বানানো হয়েছিল। এই জিনিসটা কি বোঝা গেল? হ্যাঁ দাদা, এটা বলবো। ঠিক আছে, এর মেন মেসেজটা হচ্ছে যে যদি কোনো সিগন্যালই না যায় তাহলেও মিনিমাল ডেভেলপমেন্ট হবে, যদি খুব স্ট্রং ইন্টারাকশন হয় তাহলেও মিনিমাল ডেভেলপমেন্ট হবে, মানে বেশিরভাগ সেলই কিল্ড হয়ে যাবে সেক্ষেত্রে। এইবার পৌলমি যেটা বলছিল যে মানে এই যে CD8 পজিটিভ আর CD4 পজিটিভ এটা কীভাবে কন্ট্রোলড হয়, তো এটা দুটো মডেল আছে দেখ, একটা ইনস্ট্রাকটিভ মডেল, একটা হচ্ছে স্টোক্যাস্টিক মডেল। ইনস্ট্রাকটিভ মডেলটা অবভিয়াসলি নাম থেকে বোঝা যাচ্ছে যে ইনস্ট্রাক্ট করছে, মানে যে সেলের সঙ্গে ওরা ইন্টারাক্ট করছে সেই সেলটা যদি মানে যখন ইন্টারাক্ট করছে তখন যদি এটা ক্লাস টু এমএইচসি হয়, এটা ক্লাস টু এমএইচসি, ক্লাস টু এমএইচসির সঙ্গে ইন্টারাক্ট করে তাহলে CD4 হাই হয়ে যাবে, মানে CD4 থাকবে, CD8 চলে যাবে। আর যদি ক্লাস ওয়ান এমএইচসির সঙ্গে ইন্টারাক্ট করে তাহলে CD8 থাকবে, CD4টা এক্সপ্রেশনটা ডাউন রেগুলেটেড হয়ে যাবে। এটা ফেয়ার এনাফ, মানে সিম্পল একটা কনসেপ্ট যে যে এমএসসি যে ধরনের এমএসসির সঙ্গে ইন্টারাক্ট করবে সেই ধরনেরই মানে সেল তৈরি হবে। আর স্টোক্যাস্টিক মডেল কি বলে, স্টোক্যাস্টিক মডেল বলে হচ্ছে যে র্যান্ডামলি ডিসাইডেড হয়, মানে আইদার CD4 হয় অর CD8 হয়, ঠিক আছে? এবার এই নিটিগ্রিটিটা আমি আর যাচ্ছি না, অত দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবি যে স্টোক্যাস্টিক এন্ড র্যান্ডামলি ডিসাইডেড হয়ে যায়। তবে এখান থেকে খুব একটা যে কোশ্চেন আসে তা নয়, আমি জাস্ট মানে একটা কনসেপ্ট তো পুরো থাকা দরকার সেই জন্যই বলা। কোশ্চেন মেনলি আসে হচ্ছে ওই পজিটিভ নেগেটিভ সিলেকশনের থেকে। ওকে, এবার টি সেল তো ধর তৈরি হয়ে গেল থাইমাসে, এবার থাইমাসে তৈরি হয় টি সেলটা ব্লাড স্ট্রিমে চলে এলো। এবার কোথাও একটা ধর ইনফেকশন হয়েছে বা অ্যান্টিজেন আছে, সেই পেরিফেরাল টিস্যুতে যখন টি সেলটা যাচ্ছে তখন সেখানে গিয়ে টি সেলটাকে অ্যাক্টিভেটেড হতে হয়, টি সেলটা অ্যাক্টিভেট হয় তারপরে কিন্তু টি সেল কাজ করতে পারে। তো এখানে মেনলি টি হেল্পার সেলের অ্যাক্টিভেশন দেখেছি, টি কিলার সেলের অ্যাক্টিভেশনটাও মোটামুটি সিমিলার, ঠিক আছে? এবার টি সেল যখন অ্যাক্টিভেটেড হয় সিগন্যালিংটা আসবে, তার আগে যেটা এখানে বলার যে যখন অ্যাক্টিভেট হয় তখন অ্যাক্টিভেটর কী হবে, ওকে তো কিছু করতে হবে, তো যাই করুক না কেন তার জন্য কিছু প্রোটিন লাগে, সেল কোনো কাজ করতে গেলে তার কোনো প্রোটিন লাগে, এবং স্পেসিফিক যখন কোনো একটা কাজ করতে যায় তখন স্পেসিফিক টাইমে একটা স্পেসিফিক প্রোটিন প্রডিউসড হতে হয়। এবার সেগুলো
একটা বেসিক বায়োলজিক্যাল প্রিন্সিপালের থ্রু দিয়েই এখানেও হচ্ছে। সেটা হচ্ছে যখন এই ধরনের কোনো সিগন্যাল মেডিয়েটেড ট্রান্সক্রিপশন হতে হয় বা কোনো একটা স্পেসিফিক সেট অফ প্রোটিনস তৈরি হতে হয় যেগুলো কাজ করবে, তার আগে কিছু সবার প্রথমে কিছু ইমিডিয়েট আর্লি জিন্স, এই আর্লির সঙ্গে কিন্তু কনফিউজ করিস না, ইমিডিয়েটটা হচ্ছে এরও আগে। তো ইমিডিয়েট জিন্স এক্সপ্রেসড হয়। এই ইমিডিয়েট জিন্সগুলো হচ্ছে নিজেরাই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, ঠিক আছে? এবং এই ইমিডিয়েট জিন্সের এক্সপ্রেশনটা রেঞ্জ করা হচ্ছে 1/2 hour to 1 hour, কখনো কখনো কিছু ক্ষেত্রে 15 মিনিটসেও হয়, ঠিক আছে? এরা নিজেরা যেহেতু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, এরা আবার কি করে, এরা কিছু আর্লি জিন্সকে অ্যাক্টিভেট করে যাদের মধ্যে IL-2 রিসেপ্টর, ইন্টারফেরন গামা, IL-6 এরা পড়ে, মানে বেসিক্যালি সাইটোকাইন্স এন্ড তাদের রিসেপ্টরসগুলো পড়ে। এই সাইটোকাইন্সের কাজ হচ্ছে, পরে দেখবি, এই সাইটোকাইন্সগুলো আবার সেল সিগন্যালিং করায় থ্রু দেয়ার রিসেপ্টরস, ঠিক আছে? এবং সেই সেল সিগন্যালিংয়ের থ্রু দিয়ে কিছু ফাইনাল কিছু জিন্স অ্যাক্টিভেটেড হয় যেগুলোকে লেট জিন্স বলে। তারা কি হয়, তারা ফাইনাল যে সেলের যে আউটকাম, মানে সেল প্রলিফারেট করবে, ডিফারেন্সিয়েট করবে, ফার্দার কিছু কিছু ফাংশন করবে, সেগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে? এই কনসেপ্টটা একটু মাথায় রাখবি। এই টেবিল মুখস্থ করার কোনো দরকার নেই, মানে এই টেবিলের পেছনে কিন্তু টাইম নষ্ট করিস না। এখানে ডাইরেক্ট যেটা বলতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিভেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে। সেটা হচ্ছে, দেখ, এই যে ইউনিটটা, মানে CD4 or 8 or অ্যান্ড TCR CD3 এর যে ইউনিট, সেখানে TCRটা তো MHC পেপটাইডের সঙ্গে বাইন্ড করছে, আর CD4টা ডাইরেক্টলি MHC কনজার্ভড রিজিয়নের সঙ্গে বাইন্ড করছে, ঠিক আছে? এবার কি হয়, কেন এই CD4 বা CD8 না থাকলে মানে TCR এর অ্যাক্টিভেশন হয় না, সেটা হচ্ছে যে এই যে আইটেমগুলো, মানে CD3 এর আইটেমগুলো মানে ফসফোরিলেটেড হয়, সেটা শুরুই হয় হচ্ছে এই CD4 বা CD8 এর সঙ্গে একটা LCK বলে একটা কাইনেজ অ্যাসোসিয়েটেড থাকে, সেই কাইনেজটা থ্রু দিয়ে, ঠিক আছে? এই LCK নামটা একটু ভালো করে মাথায় রাখবি। এই LCK মানে CD4 বা 8 যখন MHC এর সঙ্গে বাইন্ড করে তখন LCK অ্যাক্টিভেটেড হয়। এই LCK কি করে, CD3 এর যে আইটেম তাকে মানে ফসফোরিলেট করে, দেন তার সঙ্গে একটা অ্যাডাপ্টার প্রোটিন বাইন্ড করে যেটাকে ZAP70 বলে। এবং তাই জন্যই দেখ, যতক্ষণ না এই CD4 or 8 প্রপার MHCর সঙ্গে বাইন্ড করছে ততক্ষণ কিন্তু এই অ্যাক্টিভেশনটা হয় না, ওকে? এবং এই ZAP70 একটা অ্যাডাপ্টার মলিকিউল, ঠিক আছে? এবং এটা কিন্তু মনে রাখবি ZAP70 নামটা। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডাপ্টার মলিকিউল অ্যান্ড এরা কিছু প্রোটিনকে একসাথে আনতে হেল্প করে এবং কিছু কাইনেজকে তাদের সাবস্ট্রেটের কাছে নিয়ে আসে, এবং তারা তাদের সাবস্ট্রেটগুলোকে যখন ফসফোরিলেট করে দেয়, দেন তারা আবার ফার্দার ফাংশন করে। তো কি করে সেটা আমি নেক্সট ফিগারে দেখাচ্ছি। আচ্ছা, এইটার পরে একটা ফিগার ছিল, ঠিক আছে, এখানেই দেখিয়ে দিচ্ছি। দেখ, PLC গামা অ্যাক্টিভেটেড হয়, মানে যত রকম সেল সিগন্যালিং পড়েছিস তোরা মোটামুটি সবই এখানে দেখতে পাবি, ঠিক আছে? PLC গামা অ্যাক্টিভেটেড হয়, শুধু এমটার পাতায় হয়তো পাবি না, বাকি সবই মোটামুটি পাবি। তো এখান থেকে এই কাইনেসগুলো এদেরকে ফসফোরিলেট করলে এরা কি করে, এরাও আবার এক ধরনের অ্যাডাপ্টার মলিকিউল যারা ফসফোলাইসিস গামা, GF এই ধরনের ফ্যাক্টরকে রিক্রুট করে কি হয় যে ফসফোলাইপেজ গামাকে অ্যাক্টিভেট করলে ফসফোলাইপেজ গামা PIP2 কে ভাঙে হচ্ছে IP3 এর ড্যাগ,
ঠিক আছে। IP3 কি করে, পিকেসি কে অ্যাক্টিভেট করে, আর সরি এটা উল্টো দেখানো আছে এখানে। ড্যাগ হচ্ছে পিকেসি কে অ্যাক্টিভেট করে, IP3 কি করে, IP3 তোরা সবাই জানিস ক্যালসিয়াম মোবিলাইজেশন করে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ক্যালসিয়াম চ্যানেল আছে, আচ্ছা একটুখানি হোল্ড করতো। আচ্ছা সরি, কি বলছিলাম, হ্যাঁ এই পিএলসি গামা যখন অ্যাক্টিভেটেড হয়, ড্যাগকে অ্যাক্টিভেট মানে PIP2কে ভেঙে IP3 এন্ড ড্যাগ প্রডিউস করে, ড্যাগ পিকেসিকে অ্যাক্টিভেট করে। এটা কিন্তু উল্টো দেখানো আছে, কনফিউজ হয়ে যাস না। আর IP3 ক্যালসিয়াম মোবিলাইজ করে। তো IP3 তোরা সবাই জানিস এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে রিসেপ্টার, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওটা রিসেপ্টার চ্যানেল। তো ও রিসেপ্টার পার্টটা যখন IP3 এর সঙ্গে বাইন্ড করে তখন চ্যানেলটা খুলে যায়। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ক্যালসিয়াম স্টোরটা আছে সেখান থেকে ক্যালসিয়াম বেরিয়ে আসে সাইটোসলে, এবং তারপরে ফার্দার ক্যালসিয়াম ক্যালমোডিউলিন পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে। আর এই যে GF যেগুলো, এরা কি করে, গুয়ানিন এক্সচেঞ্জ ফ্যাক্টর, এরা যে জি প্রোটিনসগুলো আছে, ঠিক আছে, ওদের যে জিডিপি থেকে জিটিপিতে কনভার্ট করে দেয়, মানে রিপ্লেস করে দেয়। তো যখনই জিটিপি জি প্রোটিন যে আলফা সাব ইউনিট সেটা হয়ে যায়, তখন ওই আলফা সাব ইউনিটটা গিয়ে কী করে, আরও বিভিন্ন রকম রাস র্যাক এই ধরনের পাথওয়েকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। এরা সবাই কি করে, বিভিন্ন রকমের জিনের এক্সপ্রেশন করায়, সেগুলো বেসিক্যালি কিছু ডিফারেন্সিয়েশনে হেল্প করে, কিছু অ্যাক্টিভেশনে হেল্প করে, কিছু নির্দিষ্ট কোনো প্রোডাক্ট ফরমেশনে হেল্প করে, এইগুলো করে, ঠিক আছে। এইবার নেক্সট, মানে একটা ফিগার এটা দেখানো সম্ভব নয় বলে নেক্সট ফিগারে দেখাচ্ছে। দেখ এখানে ঠিক দেখিয়েছে যে এই যে ZAP70 থ্রু দিয়ে যখন ফসফোলাইপেজ গামা অ্যাক্টিভেটেড হচ্ছে ওই পুরো পাথওয়েটার মধ্যে দিয়ে, তখন ড্যাগ কি করছে, ড্যাগ পিকেসিকে অ্যাক্টিভেট করছে। আচ্ছা আমি এই পোর্শনটা পরে বলছি, আগে এটা বলি। IP3 কি করছে, ক্যালসিয়াম রিলিজ করাচ্ছে, ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স ফর্ম করছে, তারপরে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কি করছে, ক্যালরেটিকিউলিনকে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। এই ক্যালরেটিকিউলিনের কাজ হচ্ছে, এবং এইটা একটু স্পেসিফিক ফর দিস ইমিউনোলজিক্যাল যে সেলসগুলো, মানে লিম্ফোসাইট যেগুলো, ঠিক আছে, স্পেশালি টি লিম্ফোসাইট। তো এই ক্যালরেটিকিউলিন, এই যে পাথওয়েটা, ক্যালরেটিকিউলিন কি করে, ক্যালরেটিকিউলিন স্পেসিফিক্যালি এইটা ইমিউনোলজিক্যাল সেলসেই হয়, যে এই NF-AT থেকে NF, মানে এটা ফসফোরিলেটেড থাকে, ফসফোরিলেটেড থাকলে ইনঅ্যাক্টিভ থাকে। এ কী করে, ফসফেটটাকে হাটিয়ে দিয়ে এটাকে ডিফসফোরিলেট করে। এই NF-AT তখন ফাংশনালি অ্যাক্টিভ হয়ে যায়, তখন ও কী করে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে ঢুকে কিছু জিনের অ্যাক্টিভেশন করে। এই যে NF-AT যে অ্যাক্টিভেশনটা, এটা মোস্টলি হয় হচ্ছে
ইমিউন সেলসে, স্পেশালি এই লিম্ফোসাইটসগুলোতে। আর পিকেসি কি করে, পিকেসি করে হচ্ছে ও এনএফ কাপ্পা বিটা পাথওয়েকে অ্যাক্টিভেট করে। মানে ও আই কাপ্পা বি মানে এনএফ কাপ্পা বির সাথে একটা ইনহিবিটরি কাপ্পা বি মানে একটা ইউনিট লেগে থাকে, ঠিক আছে। ও এনএফ কাপ্পা বির ফাংশনকে ইনহিবিট করে। তো এই পিকেসি বা আরও কিছু মানে কাইনেস আছে যারা কি করে এই আই কাপ্পা বিকে ফসফোরিলেট করে দেয়। ফসফোরিলেট করলে কি হয়, আই কাপ্পা বি তখন ইউবিকুইটাইলেটেড হয়ে যায় এবং ডিগ্রেডেড হয় সেলের মধ্যে, এবং এনএফ কাপ্পা বি ফ্রি হয়ে যায়। ফ্রি হলে সেটা কি হয়, আবার এগেন নিউক্লিয়াসের মধ্যে ঢুকে এই এনএফএটি এনএফ কাপ্পা বি এরা দুজনে মিলে কিন্তু কিছু জিনের অ্যাক্টিভেশন করে, যেটা টি সেলের মানে অ্যাক্টিভেশনের জন্য দরকার। এইটা হচ্ছে একটা সিগন্যাল, ঠিক আছে। এর সাথে একটা সেকেন্ড সিগন্যাল লাগে, এবং না হলে কি হয় সেটাও আমি বলছি, সেটাও ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকেও কোশ্চেন আসে। এই সেকেন্ড সিগন্যালটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাকে কোস্টিমুলেটরি সিগন্যাল বলে। সেকেন্ড সিগন্যালটা কিভাবে আসে, এইটাও ওই একই, মানে যেটা তোর র্যাস পাথওয়ে, মানে ওই ফার্স্ট সিগন্যালের পোর্শন এটা র্যাস পাথওয়ে, সেটা ম্যাপ কাইনেসকে অ্যাক্টিভেট করে, ম্যাপ কাইনেস ক্যাসকেডকে অ্যাক্টিভেট করে, ওরা আবার ফস জুনকে অ্যাক্টিভেট করে, AP1 কমপ্লেক্স ফর্ম করে এবং সেটাও কিছু জিনের অ্যাক্টিভেশন করে, ঠিক আছে। এটা ঠিক আছে। মেন যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে কোস্টিমুলেটরি সিগন্যাল, যেটা কোস্টিমুলেটরি সিগন্যালটা হয় হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের B7 থাকে, ঠিক আছে, B7 বলে একটা মলিকিউল থাকে, আর টি সেলের ক্ষেত্রে CD28 থাকে, ওকে। এই CD28 আর B7 এর যখন ইন্টারাকশন হয় তখন এই CD28 এর থ্রু দিয়ে একটা কোস্টিমুলেটরি সিগন্যাল যায় সেলের মধ্যে। এই কোস্টিমুলেটরি সিগন্যালটা পেলে তবেই কিন্তু টি সেল ফুললি মানে ফাংশনাল হয়, ঠিক আছে, ফুললি অ্যাক্টিভেটেড হয়। যদি এই কোস্টিমুলেটরি সিগন্যালটা না পায়, শুধু ফার্স্ট যে সিগন্যাল সেটা পায়, মানে টি সেল রিসেপ্টরের থ্রু দিয়ে যে ফার্স্ট সিগন্যাল শুধু যদি সেটা পায়, তাহলে কিন্তু টি সেল অ্যাক্টিভ তো হয়ই না, উল্টে টি সেল অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেটাকে এনার্জি বলে, ঠিক আছে। এনার্জি নয় কিন্তু, এনার্জি, ANERGY। এনার্জি মানে হচ্ছে মানে আরও ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, ঠিক আছে। এই রকম জিনিসটা, এরকম একটা মেকানিজম থাকার কারণ হচ্ছে যে মানে যাতে একটা ওভার অ্যাক্টিভেশনকে বা নন স্পেসিফিক অ্যাক্টিভেশনকে আটকানো যায়, ঠিক আছে। সেই কারণে এই দুটো সিগন্যাল একসাথে হলে তবেই কিন্তু টি সেল অ্যাক্টিভ হয়। এবং এইটা কোশ্চেনে আসে যে যদি এই B7 CD28 মেডিয়েটেড কোস্টিমুলেটরি সিগন্যাল না পায় তাহলে টি সেলের কী হয়, তাহলে টি সেলের এনার্জি হয়। এবং আরও একটা ধরনের সিগন্যালিং হয়, সেটা হচ্ছে এই যে সিগন্যালিংটা যখন হচ্ছে এবং টি সেলটা যখন অ্যাক্টিভ হচ্ছে, তখন ওভার অ্যাক্টিভেশন হওয়াটাও তো ঠিক নয়। একটা টাইমের পরে গিয়ে টি সেলকে আবার মানে ইনঅ্যাক্টিভ স্টেটে ফিরিয়ে আনতে হয়। তখন কি হয়, এই যখন এই অ্যাক্টিভেশনটা হয়ে যায় ফুল, তখন এই CTLA4 এর এক্সপ্রেশন আস্তে আস্তে বাড়তে থাকে সেল সারফেসে। এই CTLA4 কি হয়, CTLA4 সিমিলারলি B7 এর সঙ্গে ইন্টারাক্ট করে। তো CTLA4 কি করে, CD28 এর সঙ্গে কম্পিট করে B7 এর সঙ্গে বাইন্ড করার জন্য। তো যত বেশি CTLA4 মানে এক্সপ্রেস করে উইথ টাইম, তত বেশি কিন্তু CTLA4 মেডিয়েটেড সিগন্যালিংটা যায় সেলের মধ্যে, এবং CTLA4 কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল পাঠায় টি সেলের মধ্যে। এবং CTLA4 এর যে নেগেটিভ সিগন্যালিং সেটা যখন ওভারকাম করে যায় এই পজিটিভ সিগন্যালিংটাকে, তখন টি সেল আবার আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো এইটা থাকার কারণ হচ্ছে যাতে একবার অ্যাক্টিভেশন হলে সেটা মানে পারপেচুয়াল অ্যাক্টিভেশন না হয়ে যায়, সেটা যাতে আবার মানে গ্রাউন্ড স্টেটে ফিরিয়ে আনা যায়। তাই জন্য এই CTLA-টা আছে, মানে CTLA মেডিয়েটেড নেগেটিভ সিগন্যালিংটা রয়েছে টি সেলের কাছে। এই জায়গাটা ঠিকঠাক বুঝতে পারলি?
বুঝেছিস তো? এই ক্লোনাল এনার্জি ওই জিনিসটাই যেটা আমি বোঝালাম সেটাই বলেছে। সেই এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনটা আমি একটু বুঝিয়ে দিই। ক্লোনাল এনার্জি মানে আমি যেটা বললাম যে যদি ওই কোস্টিমুলেটরি সিগন্যালটা না পায় তাহলে যে সেল এনার্জি মানে সেলের এনার্জি হয় সেটাই ক্লোনাল এনার্জি বলে। তো এবং সেটা একটা অ্যাক্টিভ প্রসেস, মানে যে কোস্টিমুলেটরি সিগন্যাল না পেলে কিছু এনার্জিক জিনস অ্যাক্টিভেটেড হয় যারা সেলটাকে এনার্জিক কন্ডিশনে নিয়ে যায়। কি হয় যে ধর প্রথম কন্ডিশন যেটা বলছে যে একটা টি সেল আছে, ঠিক আছে, একটা ফিক্সড এপিসি রয়েছে যার কোনো B7 নেই, তখন যদি এই ইন্টারাকশনটা হয় তাহলে এই টি সেলটা এনার্জিক হয়ে যাবে। সেকেন্ড কন্ডিশনে বলছে নর্মাল এপিসি তার B7ও আছে, কিন্তু আমি এই যে টি সেলের যে CD28 মলিকিউলগুলো ওগুলোকে অ্যান্টিবডি দিয়ে ব্লক করে দিচ্ছি, ঠিক আছে, তাহলেও টি সেলের এনার্জি হবে। ওকে, এবার সি এর কন্ডিশনটা কি বলছে, যদি অলরেডি একটা টি সেল এনার্জিক হয়ে যায় তারপরে যদি এই কোস্টিমুলেটরি সিগন্যালটা দেওয়া হয় তাহলে কিন্তু টি সেলটা আবার অ্যাক্টিভ হয় না, ও এনার্জিক কন্ডিশনেই থেকে যায়, ঠিক আছে। ফোর্থ কন্ডিশন যেটা বলছে যে একটা ফিক্সড এপিসি এটার মতোই যার B7 নেই সেটা দেওয়া হলো, আর আরেকটা নর্মাল অ্যালোজেনিক এপিসি দেওয়া হলো যার B7 মলিকিউলটা রয়েছে। তাহলে কি হলো, একটা এপিসি থেকে মানে ফার্স্ট সিগন্যালটা গেল টিসিআর মিডিয়েটেড। তো দাদা থার্ড কন্ডিশনটা কি হলো আরেকবার একটু বল। থার্ড কন্ডিশন হচ্ছে অলরেডি যদি টি সেলটা এনার্জিক হয়ে যায় এরকম কোনো একটা কন্ডিশনের থ্রু দিয়ে, তারপরে যদি ওটার সাথে নর্মাল এপিসি দিয়ে এই কোস্টিমুলেটরি সিগন্যালটা পাঠানো হয় তাহলে সেটা রিভার্ট ব্যাক করে না অ্যাক্টিভেশনে, ওটা এনার্জিকই থেকে যায়, ঠিক আছে। এবার ফোর্থ কন্ডিশন যেটা বললাম যে একটা এপিসি যদি ফার্স্ট একটা সিগন্যাল দেয় টিসিআর সিগন্যালটা, আর একটা এপিসি যদি সেকেন্ড সিগন্যালটা দেয় তাহলেও কিন্তু হবে, মানে দুটো সিগন্যাল আসাটা নিয়ে কথা, সে একটা সেল দিচ্ছে কি দুটো সেল দিচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, আর ফিফথ যে কন্ডিশনটা সেটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এই যে এপিসি ওর কাছে হয়তো কোনো B7 নেই, ঠিক আছে, ও শুধু একটাই সিগন্যাল দিচ্ছে, কিন্তু একটা ক্রস লিঙ্কিং অ্যান্টিবডি যদি ইউজ করি মানে যেটা কিনা CD28কে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করে, এই ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা CD28কে ব্লক করেছিল, এই ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যান্টিবডিটা CD28কে অ্যাক্টিভ করছে, ঠিক আছে। দেখ মানে এক্ষেত্রে যেমন দুটো একসাথে সে ক্রস লিঙ্ক হয়েছিল, এরকমই ক্রস লিঙ্কিং অ্যান্টিবডি দিয়ে দুটোকে একসাথে ক্রস লিঙ্ক করে অ্যাক্টিভ করছে। এই অ্যাক্টিভেশনটা যদি হয়ে যায় তাহলেও কিন্তু টি সেল অ্যাক্টিভ হয়ে যাবে, মানে এই অ্যাক্টিভ মানে সেকেন্ড সিগন্যালটা অ্যান্টিবডি দিয়ে দিলেও হবে। তো সেখান থেকেই বোঝা গেছিল যে এই যে ফার্স্ট সিগন্যাল আর সেকেন্ড সিগন্যাল এটা আসা নিয়ে কথা, ঠিক আছে। কিভাবে আসছে সেকেন্ড সিগন্যালটা সেটা ইজ নট ইম্পর্ট্যান্ট, ফার্স্ট সিগন্যালটা টিসিআর দিয়ে যদি আসে এবং সেকেন্ড সিগন্যালটা জাস্ট CD28 দিয়ে এলেই হবে। CD28কে কীভাবে অ্যাক্টিভ করা হচ্ছে সেটা কিছু যায় আসে না, সেটা অন্য একটা সেলও করতে পারে অ্যান্টিবডিও করতে পারে। CD28টা কি অ্যাক্টিভেশনের জন্য অলওয়েজ ক্রস লিঙ্কিংটাই দরকার হয়, মানে B7 দিয়েও কি ক্রস লিঙ্কিংই হয় তাহলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি B7 দিয়ে ক্রস লিঙ্কিংই হয়, কারণ যে কোনো এই ধরনের রিসেপ্টর কি হয় যে অ্যাটলিস্ট দুটো রিসেপ্টরকে একসাথে আসতে হয়, মানে যাতে এই মানে ক্রস যে
মানে অটো অ্যাক্টিভেশন যেটাকে বলে সেটা তো আর নিজের ওপর করে না, অ্যাকচুয়ালি একটা মলিকিউল আর একটা মলিকিউলকে করে, যে অটো ফসফোরিলেশন যেটা আমরা বলি, ঠিক আছে, সেল সিগন্যালিং এর ক্ষেত্রে কোনো একটা রিসেপ্টর, ধর বলছি যে রিসেপ্টর টাইরোসিন কাইনেস যারা অটো ফসফোরিলেশন করে বলছি, তাই জন্য দেখবি সবসময় ওদেরকে ডাইমার মানে দুটো রিসেপ্টরকে একসাথে আসতে হয় তবেই অ্যাক্টিভেশন হয়, কারণ একটার কাইনেস মডিউল আর একটার টাইরোসিনকে অ্যাক্টিভেট করে, ফসফোরিলেট করে, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। এই জন্যই ক্রস লিঙ্কিংটা হতে হয়। এবার দেখ টি সেল ডিফারেন্সিয়েশনে বেশি কিছু ওরকমভাবে বলার নেই এই ক্ষেত্রে, পরে যখন মানে টি সেল ফাংশন বলবো তখন আরও ডিটেলে বলা যাবে জিনিসটা। এই ক্ষেত্রে জাস্ট এটুকু বলি, যখন একটা টি সেল অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তখন টি সেল ফাংশন তো করছে, কিন্তু এবার যে কোনো মানে বি সেল বা টি সেলের কাছে দুটো চয়েস থাকে অ্যাক্টিভেশনের পরে, মানে সে এফেক্টার সেল হবে নাকি মেমোরি সেল হবে, ঠিক আছে। বি সেলের ক্ষেত্রেও সেই চয়েসটা থাকে যে বি সেলটা মেমোরি সেল হবে নাকি প্লাজমা সেল হবে, মানে প্লাজমা সেলটা বি সেলের এফেক্টার ফর্ম, অ্যান্টিবডি প্রডিউস করে, ঠিক আছে। তো এই চয়েসটা অনেকভাবে কন্ট্রোলড হয়, ঠিক আছে, অত ডিটেলও দরকার নেই, বইতেও দেওয়া নেই, বাট মানে দুটো চয়েস মানে ব্যালেন্স করতে হয়, তো মানে খুব বেশি মেমোরি সেল হয়ে গেলে এফেক্টার সেল কমে যাবে, আবার খুব বেশি এফেক্টার সেল হয়ে গেলে মেমোরি সেল কমে যাবে, সেই ব্যালেন্সটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অতটার দরকার নেই। শুধু এটুকু জান যে যখন এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সিগন্যালটা এলো তখন টি সেল তো অ্যাক্টিভ হয়, এবং টি সেল নিজে IL-2 প্রডিউস করে, এবং ওর নিজেরই IL-2 রিসেপ্টর আছে, মানে নিজেই প্রডিউস করে নিজেরই রিসেপ্টরে বাইন্ড করানোর জন্য, এটাকে অটোক্রাইন সিগন্যালিং বলে, ঠিক আছে। এবং এই সেলফ অ্যাক্টিভেশনের থ্রু দিয়েও কিন্তু প্রলিফারেট করে, ঠিক আছে। প্রলিফারেট করার পর ডিসাইড হয় যে এই কিছু মেমোরি সেল তৈরি হয়ে যায় আর কিছু এফেক্টার সেল তৈরি হয়ে যায়। অবভিয়াসলি বেশিরভাগটা এফেক্টার সেলের দিকে যায় আর কিছু পোর্শন মেমোরি সেলের দিকে যায়, ঠিক আছে। অনেক সময় ঘুরিয়ে কোশ্চেন দেয় যে এই যে ডিসিশনটা হয় সেটা প্রলিফারেশনের আগে হয় না পরে হয়। অবভিয়াসলি প্রলিফারেশনের পরে হয়, ঠিক আছে, কারণ আগে তো তোকে পুলটা জেনারেট করতে হবে সেলের, তারপর তো তুই ডিসাইড করবি যে এফেক্টার হবে না মেমোরি হবে, ওকে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সুপার অ্যান্টিজেনের কনসেপ্ট, ঠিক আছে। এই সুপার অ্যান্টিজেন জিনিসটা থেকে অনেক সময় কোশ্চেন দেয়, এবং স্পেসিফিক্যালি ডিবিটিতে এটার থেকে কোশ্চেন দেয়, নিটে অতটা দেয় না, বাট ডিবিটিতে দেয় কিন্তু। এবার সুপার অ্যান্টিজেন জিনিসটা কি? সুপার অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে এমন একটা অ্যান্টিজেন, ঠিক আছে, যেটা এই টিসিআর আর এমএইচসিকে নন স্পেসিফিক্যালি ক্রসলিঙ্ক করাতে পারে। কারণ টিসিআর আর এমএইচসি তো খুব মানে দেখে শুনে নিজেদের সঙ্গে ইন্টারাক্ট করে, প্রপার পেপটাইড থাকতে হবে, সেই পেপটাইডের সঙ্গেই প্রপার কগনেট টিসিআর ইন্টারাক্ট করবে, এইসব অনেক ব্যাপার আছে। সুপার অ্যান্টিজেন হচ্ছে একটা গ্লুয়ের মতো, ও এই টিসিআর অ্যান্ড এমএসসির সঙ্গে দুটোর সঙ্গে ইন্টারাক্ট করে কি করে, দুটোকে চিপকিয়ে দেয়, মানে ও অ্যাজ এ গ্লু কাজ করে এবং দুটোকে স্ট্রং একটা ইন্টারাকশনের থ্রু দিয়ে আটকে রাখে। এবং এই আটকে দিলে কি হয়, জিনিসটা আটকে দিলে কি হয় যে খুব নন স্পেসিফিক টি সেল অ্যাক্টিভেশন হতে থাকে তখন, ঠিক আছে। এবং অনেক সময় দেখা যায় এই যে পেপটাইডটা, এটাও অনেক সময় না থাকলেও অ্যাক্টিভেশনটা হয়, এবং পেপটাইড থাকলেও সেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই নন স্পেসিফিক পেপটাইড, মানে এটা অরিজিনালি এই টিসিআরটা কিন্তু এই পেপটাইডের সঙ্গে ইন্টারাক্ট করতো না, কিন্তু যেহেতু সুপার অ্যান্টিজেন এই ইন্টারাকশনটা মেডিয়েট করে, তাই জন্য নন স্পেসিফিক টি সেল অ্যাক্টিভেশন হয়, প্রচুর টি সেল একসাথে অ্যাক্টিভেটেড হয়ে যায়,
এবং একটা খুব হাই অ্যামাউন্ট অফ ইমিউনোলজিক্যাল রিয়াকশন তৈরি হয় মানে বডির মধ্যে, এবং প্রচুর সাইটোকাইন সিক্রিট করে টি সেল, এবং সেটা গিয়ে সিস্টেমিক শক ক্রিয়েট করে। ঠিক আছে, সাইটোকাইন্সগুলো অ্যাকচুয়ালি কী করে, সাইটোকাইন্স বা ব্র্যাডিকাইন্স এগুলো তো সিক্রিট হয় ইমিউনোলজিক্যাল রিয়াকশানে। এরা কি করে, এরা ব্লাড প্রেশারকে ফল করিয়ে দেয়। ঠিক আছে, ব্লাড প্রেশার ফল করলে কি হয়, ব্রেনে ব্লাড যায় না, এবং ব্রেন তো খুব ভালনারেবল, তো তাই জন্য ব্রেনে ব্লাড যায় না বলে যার এই সিস্টেমিক শকটা হয় তার মানে কোল্যাপস করে যায় সে। ঠিক আছে, কোল্যাপস করে যায়, খুব কুইকলি ট্রিট করলে বেঁচে যায়, একটু দেরি হলে কোমায় চলে যায়, আরেক মানে একটু বেশি দেরি হলে কিন্তু মারাও যায়, কারণ ব্রেন ডেড হয়ে এখানে গেলে। এই জায়গাটাতে কি দাদা তাহলে ওই অ্যানাফাইলেক্সিসটা হয়? অ্যাকচুয়ালি অ্যানাফাইলেকটিক শকটা মানে হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে কথাটা ইউজ করে। ঠিক আছে, অ্যানাফাইলেকটিক শক ইজ ওয়ান ফর্ম অফ সিস্টেমিক শক। ঠিক আছে, তো এক্ষেত্রে জাস্ট সিস্টেমিক শকই বলে, কারণ সুপার অ্যান্টিজেন সিস্টেমিক শক ক্রিয়েট করে এইভাবে। এবার সুপার অ্যান্টিজেন জিনিসটা কি? ঠিক আছে, সুপার অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে, এখানে কোন জায়গাটায় যে লেখা আছে, সুপার অ্যান্টিজেন দু রকমই হতে পারে। আচ্ছা, এন্ডোটক্সিন আর এক্সোটক্সিন জিনিসগুলো তোরা জানিস? মানে হ্যাঁ, জানি। কি মানে কি, কাকে এন্ডোটক্সিন বলে আর কাকে এক্সোটক্সিন বলে? এন্ডোটক্সিন হয়ে যাচ্ছে যেখানে সিক্রিশন হচ্ছে সেখানেই অ্যাকশনটা হচ্ছে, আর এক্সোটক্সিন টক্সিন হচ্ছে যেখানে সিক্রিশন হচ্ছে তার অন্য জায়গায় গিয়ে অ্যাকশনটা হচ্ছে। না, মানে আমি জানতে চাইছি যে অরিজিন করছে যেভাবে, তার বেসিসে কিভাবে ডিফারেন্ট। যেরকম ধরো ব্যাকটেরিয়াল যেগুলো লিপিডস যেগুলো, সেগুলো এন্ডোটক্সিন। লিপিডস এন্ডোটক্সিন, হ্যাঁ, এক্সোটক্সিন। এক্সোটক্সিন হুম, এক্সোটক্সিন আচ্ছা, আমি একটা খুব বেসিক ডিফারেন্স বলছি এন্ডোটক্সিন আর এক্সোটক্সিনের। এক্সোটক্সিন জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের পার্ট, মানে যেটা বাইরেই থাকে, মানে ব্যাকটেরিয়া বা রাদার সেল ওয়ালের পার্ট বলবো না, যেগুলো বেসিক্যালি ব্যাকটেরিয়া সিক্রিট করে যে ধরনের টক্সিন। ঠিক আছে, মানে অনেক ব্যাকটেরিয়া আছে যারা টক্সিন সিক্রিট করে। ঠিক আছে, যে অনেক সালমোনেলা আছে এর, মানে যারা কিছু স্পেসিফিক টক্সিন সিক্রিট করে, যেমন একটা টক্সিক শক সিনড্রোম টক্সিন বলে একটা আছে, টিএসএসটি। ঠিক আছে, তো এরকম টক্সিন যেগুলো, তারা অ্যাকচুয়ালি সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তো এই যে টক্সিন যেগুলো সিক্রিট করছে সেগুলো হচ্ছে এক্সোটক্সিন। এন্ডোটক্সিন হচ্ছে তুই যেটা বললি, মানে সেটা অ্যাকচুয়ালি এন্ডোটক্সিন হিসেবে বললি। এন্ডোটক্সিন হচ্ছে সেলের নিজের পার্ট, নর্মালি সেলের ওটা নিজের পার্ট, কিন্তু যদি ব্যাকটেরিয়াটা কিল্ড হয় তখন ওই সেলের পার্টগুলো যদি মানে ছড়িয়ে পড়ে বডির মধ্যে, তাহলে সেটা অনেক সময় এন্ডোটক্সিন মানে টক্সিন হিসেবে কাজ করতে পারে, এবং তখন সেটাকে এন্ডোটক্সিন বলে। কারণ যেহেতু ওটা ইনিশিয়ালি সেলেরই মানে ব্যাকটেরিয়াল সেলেরই একটা পার্ট ছিল, মানে ভেতরের একটা পার্ট ছিল, তাই জন্য। আর এক্সোটক্সিন মানে হচ্ছে ও অ্যাজ এ টক্সিনই যেটা সিক্রিট করে। ঠিক আছে, তো এই যে এক্সোটক্সিনগুলো ব্যাকটেরিয়ার, এরা কিন্তু সুপার অ্যান্টিজেন হিসেবে অনেক সময় কাজ করে। ঠিক আছে, এ দেখ এই, হ্যাঁ, তলায় একটা টেবিল আছে যেখানে অনেক টক্সিন, সুপার অ্যান্টিজেন টক্সিনের কথা, এই যে টক্সিক শক সিনড্রোম টক্সিন, টিএসএসটি, এমএএস, স্ট্রেপ্টোকক্কাল, এর মানে স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক্সের টক্সিন, এর বেসিক্যালি রিমেটিক ফিভার, মানে এটা বেসিক্যালি হার্ট ওয়ালকে ড্যামেজ করে। ঠিক আছে, ওকে, এগুলো আছে, এগুলো তো হচ্ছে এক্সোটক্সিন।
কিছু এন্ডোটক্সিন মানে এন্ডোজেনাস আচ্ছা, এই সুপার অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করছে কি এপিসি? রিপ্রেজেন্ট করছে মানে, ও না এইটা এবার এটাই আসছি। হ্যাঁ, ছবিতে যেটা বলছে সেটাই আসছে। এই ডটেড লাইনটার একটা গুরুত্ব আছে, মানে সুপার ওটাই অ্যান্টিজেন জিজ্ঞেস এক্সোটক্সিন হলে কিন্তু এই ডটেড লাইনের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? এক্সোটক্সিন হলে ও জাস্ট একটা টক্সিন মলিকিউল, একটা পেপটাইড হয়তো, যেটা এদেরকে মানে আটকে দিচ্ছে, মানে ক্রসলিঙ্ক করিয়ে দিচ্ছে। এই ডটেড লাইনটার ভ্যালু তখন থাকবে যদি এই সুপার অ্যান্টিজেনটা এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন হয়। এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন মানে হচ্ছে ধর সার্টেন ভাইরাসেস, মানে কিছু ভাইরাস আছে যেমন এমএমটিভি, মাউস মেমোরি টিউমার ভাইরাস, যাদের মানে কিছু প্রোডাক্টস, মানে ভাইরাস তো অবভিয়াসলি সেলের মধ্যে থাকে, একটু দ্বারা প্রসেসনটা চলে যায়। ঠিক আছে, তৃণমূল দরকার নেই বলে চলে গেছে। এবার আমরা সুপার অ্যান্টিজেনটা পড়ি। হ্যাঁ, এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেনের ব্যাপারটা কি হচ্ছে, এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন মানে ভাইরাল প্রোটিনস, যেহেতু ওটা সেলের মধ্যে থেকে তৈরি হচ্ছে, এপিসির মধ্যে থেকেই তৈরি হচ্ছে, তাই জন্য ওটাকে এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন বলছে। এবং এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন যদি হয় তাহলে কিন্তু সেটা এপিসির সাথেই থাকবে, মানে তখনই ডটেড লাইনটার ভ্যালু আছে, মানে সেটা এপিসি এক্সপ্রেস করবে, ঠিক আছে, এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেনকে। আই হোপ বুঝতে পারলি জিনিসটা। দাদা এই জায়গাটা আরেকবার একটু বলো। আচ্ছা, মানে যেটা হচ্ছে যে ওই সেল মেমব্রেনের পার্ট হলে সেটা তো এপিসি রিপ্রেজেন্ট করছে, বাট অন্য কোনো যদি টক্সিন হিসেবে আসে, এক্সোটক্সিন হিসেবে, তাহলে ওটা বাইরে থেকেই এফেক্ট করবে, কারোর সাথে কোনো ইয়ের দরকার হবে না, না ওটা জাস্ট একটা ফ্রি মলিকিউল হবে তখন, ফ্রি মলিকিউল হিসেবেই থাকবে। আচ্ছা, কে বললি আরেকবার বলতে একটু বল। দাদা আমি বললাম। হ্যাঁ, আচ্ছা, কোন জায়গাটা এক্স্যাক্টলি বুঝতে পারিসনি বল, বা নাকি আমি পুরোটাই বোঝাবো আরেকবার? না না, পুরোটা বোঝাতে হবে না, জাস্ট এন্ডোজেনাস বা এন্ডোটক্সিন হিসেবে যখন এই যে এই ডটেড লাইনটার কথা যেটা বললে, না, জাস্ট এন্ডোটক্সিন বলবি না কিন্তু, এটা হচ্ছে এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন। হ্যাঁ মানে ওইটাই আর কি, এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেনের যে রিলেটেড এই ডটেড লাইনটার কথা বললে সেটা। এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন মানে হচ্ছে, এক্সোজেনাসটা তো বুঝতে পারলি যে ব্যাকটেরিয়া যেটা সিক্রিট করছে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন মানে হচ্ছে ধর কিছু স্পেসিফিক ভাইরাস, ওরা কি করে, যদি এপিসির মধ্যে ধর ঢুকে গিয়ে ওই ভাইরাসগুলোর কিছু প্রোটিন, তারা কি করে, সেই প্রোটিনগুলো এপিসি এক্সপ্রেস করে নিজের সেল সারফেসে, ঠিক আছে? এবং সেই এক্সপ্রেসড প্রোটিনগুলো অ্যাজ এ সুপার অ্যান্টিজেন কাজ করতে পারে, বুঝতে পারলি? সেই জন্য আমি বললাম যে এন্ডোজেনাস সুপার অ্যান্টিজেন হলে তখন এই ডটেড লাইনটার ভ্যালু আছে, তাই জন্য ওটাকে ডটেড লাইন দিয়ে দেখিয়েছে। এন্ডোজেনাস হলে এই ডটেড লাইন মানে এইটা, মানে সুপার অ্যান্টিজেনটা এপিসির সঙ্গে লিঙ্কড আছে। আর এক্সোটক্সিন হলে তখন এই অ্যান্টিজেনটা ফ্রি, ঠিক আছে? এক্সো হলে ফ্রি, এন্ডোজেনাস হলে লিঙ্কড। বুঝতে পারলি? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস এখানে একটু ছোট করে বলে দিই, এটা পরেও আসবে। এই যে CD4 যে হেল্পার টি সেলটা তৈরি হচ্ছে, মানে হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেটেড হয় তখন ও দুটো সাবসেট তৈরি করে, ঠিক আছে? এবং দুটো একটার অপোজিট ফাংশন করে। একটাকে বলে TH1 সাব ইউনিট, মানে সরি সাবসেট, একটাকে বলে TH2 সাবসেট, ঠিক আছে? এবং ওদের যে সাইটোকাইন্স যা সিক্রিট করে দেখ আলাদা আলাদা। TH1 সিক্রিট করে, এবং এইগুলো একটু মনে রাখবি, এগুলোর থেকে অনেক সময় কোশ্চেন দেয়, কোন সাবসেট কি অ্যান্ড সাইটোকাইন সিক্রিট করে তার উপর কোশ্চেন দেয়। TH1 সিক্রিট করে হচ্ছে IL-2, IFN গামা, TNF বিটা। এবং এই যে IFN গামা, TNF বিটা, এরা কি করে, এরা হচ্ছে এই ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি বা সাইটোটক্সিক
টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে, এই কাজগুলো করে। ঠিক আছে, মানে ধর সাইটোটক্সিক টি লিম্ফোসাইট নর্মালি তো অ্যাক্টিভেটেড হচ্ছে, পরে গিয়ে দেখবি যে জিনিসটা ক্রস কানেক্টেড, মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট ডাইরেক্টলি এমএইচসি ক্লাস 1-এর সঙ্গে ইন্টারাক্ট করে অ্যাক্টিভেটেড হয়। কিন্তু ওই যে বলেছিলাম যে এমএসসি যখন এক্সপ্রেস করে তখন ওই একটা ক্রস পাথওয়ে আছে যেখান থেকে যে এন্ডোজেনাস কিছু ফ্র্যাগমেন্ট মানে পেপটাইড এক্সোজেনাস পাথওয়ের মধ্যে এসে MHC2 দিয়ে এক্সপ্রেসড হয়। সেই MHC2 মলিকিউলগুলো কী করে, টি হেল্পার সেলকে অ্যাক্টিভেট করে, আবার টি হেল্পার সেল ফার্দার টি কিলার সেলের বা সাইটোটক্সিক টি লিম্ফোসাইটের অ্যাক্টিভেশন করায়। বোঝা গেল? তো এই TH1 সাব ইউনিটটা কী করে, এই কাজগুলো করে, এই সাইটোটক্সিক টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে এবং হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে যে ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটি সেটাতে রোল প্লে করে, এবং সেই ক্ষেত্রে এই সাইটোকাইন্সগুলো মেজর রোল প্লে করে, IFN গামা, TNF বিটা। TH2 সাব ইউনিটটা হচ্ছে যেটা আমরা জানি যে বি সেলকে অ্যাক্টিভেট করা, মানে টি হেল্পার সেলের যে আমরা মেজর ফাংশনটা জানি, বি সেলকে অ্যাক্টিভেট করে অ্যান্টিবডি প্রডিউস করানো, সেইটা TH2 সাব ইউনিট করে। ওরা কি সিক্রেট করে, ওরা IL-4, 5, 6, 10, এই 4, 5 হচ্ছে মেজরলি বি সেলকে অ্যাক্টিভেট করা। ঠিক আছে, মানে বাকিগুলো দাদা রোল বলছে প্লে করে। এগুলো কি মনে রাখতে হবে, মানে হ্যাঁ, এখান থেকে কি পেশেন্ট আসে? এক্স্যাক্টলি, আমি সেই জন্যই বলছি, এই যে এখানে বলা আছে অ্যাজ ডেসক্রাইব ইন মোর ডিটেল ইন চ্যাপ্টার 12, বাট এখানেও যেহেতু আছে আমি বলে দিচ্ছি, এইগুলোর থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসে। চ্যাপ্টার 12 মানে হচ্ছে সাইটোকাইনের চ্যাপ্টার, এইগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসে। কোশ্চেন কীভাবে আসে, যে TH1 কাকে অ্যাক্টিভেট করে, TH2 কাকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, TH হয়তো একটা দিয়ে দিল যে IL-4 কে সিক্রেট করে, TH1 করে, TH2 করে, ম্যাক্রোফাজ করে, আর একটা হয়তো দিল। ও মানে শর্ট পেশেন্টস গুলো এখান থেকে আসতে পারে। শর্ট কোশ্চেন্সগুলো এখান থেকে আসতে পারে। ঠিক আছে, এবং ডিবিটিতে যেহেতু ইমিউনোলজি থেকে প্রচুর কোশ্চেন আসে, অনেক সময় 15-20টাও কোশ্চেন আসে, তো তাই জন্য ডিবিটিতে বেশিরভাগ ইয়ারেই একটা না একটা সাইটোকাইন থেকে কোশ্চেন আসে। তো সেখানে হাই চান্সেস থাকে যে আইদার মানে টি সেলের চ্যাপ্টার থেকে এই জায়গার থেকে আসতে পারে, বা সাইটোকাইনের চ্যাপ্টার থেকেও এই জায়গা থেকে আসতে পারে। ঠিক আছে, আর এই একটা সাব পপুলেশন আছে CD4+, CD25+। ওকে, এটা কি করে, এটা হচ্ছে নেগেটিভ রেগুলেটর অফ ইমিউন সিস্টেম। ঠিক আছে, মানে এতক্ষণ তো আমরা যেটা দেখলাম যে এফেক্টর সেলস, মানে ইন আ সেন্স যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট হোক বা টি হেল্পার সেল হোক, পুরোটাই অ্যাক্টিভেশনের দিকে যাচ্ছে। এবার যাতে ওভার অ্যাক্টিভেশন না হয় তাই জন্য অনেক চেক পয়েন্টস আছে, বা মানে চেকিংয়ের অনেক মেকানিজম আছে। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেকানিজমস, যে এই CD4+, CD25+ যে সাব পপুলেশন, তারা কি করে, ইমিউন রেসপন্সকে নেগেটিভলি রেগুলেট করে। এবং এইটা মোটামুটি এই অবধি জানলেই চলবে, এর থেকে বেশি জানার দরকার নেই। ঠিক আছে, এইগুলো অবভিয়াসলি টেবিল হিসেবে দেওয়া আছে, তোরা একবার দেখতে পারিস টেবিলটা, বাট মানে যেহেতু ইন ডিটেল পড়ছিস তাই জন্য টেবিলটা এক্ষুনি না দেখলেও চলবে। টেবিলটা যখন রিভাইজ করবি পরীক্ষার আগে তখন দেখতে পারিস এই টেবিলটা। এই সেল ডেথটা একটু ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, যে এই যে সেল ডেথটা হয়, সেল ডেথটা কীভাবে হয়, যে যখন ওই নেগেটিভ সিলেকশনের ক্ষেত্রে যে সেল ডেথ হয়, এবার দুটো ভাবে হতে পারে। ঠিক আছে, একটা যদি MHC থ্রু দিয়ে হয়, MHC TCR এর থ্রু দিয়ে, ঠিক আছে, যেটা তোর ধর নেগেটিভ সিলেকশনের ক্ষেত্রে যেটা বলছে, সেইটা যদি হওয়ার হয়, সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই ইন্টারাকশনটা মাইটোকন্ড্রিয়া থেকে AIF-কে রিলিজ করা। ঠিক আছে, এ কী করে, এ অ্যাপোপ্টোসিসকে প্রমোট করে। আরেকটা কাজ করে সেটা হচ্ছে সাইটোক্রোম C-কে রিলিজ করা। সাইটোক্রোম C রিলিজ হলে তোরা জানিস অ্যাপোপ্টোজোম ফর্ম করে, অ্যাপোপ্টোজোম ক্যাসপেস 3-কে অ্যাক্টিভেট করে, এবং ক্যাসপেস 3 হচ্ছে
মানে এফেক্টর ক্যাসপেস যে ফাইনাল অ্যাপোপ্টোসিসটা করায়। ঠিক আছে, এটা সেল বায়োলজিতে যা পড়েছি সেটাই। এটা আরও বেটার কুপারে দেওয়া আছে এই পোর্শনটা, এই তলার পোর্শনটা। আর একটা যেটা হয় যে এই যে বললাম রেগুলেটরি টি সেলস নেগেটিভলি রেগুলেট করে, তো এই অনেক রেগুলেটরি টি সেলস কী করে, যেসব এফেক্টর টি সেল দ্বারা একবার অ্যাক্টিভেটেড হয়ে গেছে তাদের যদি আর দরকার না থাকে বা সেক্ষেত্রে ডাউন রেগুলেট করার হয় টি সেলকে, মানে এই এফেক্টর টি সেলগুলোকে, তাহলে তাদের অ্যাপোপ্টোসিস করায়। কি করে যে এই যার অ্যাপোপ্টোসিস হবে তার ফ্যাস থাকে, ফ্যাস বলে একটা রিসেপ্টর থাকে, আর যে অ্যাপোপ্টোসিস করায় তার ফ্যাস লাইগ্যান্ড থাকে, ফ্যাস এল বলে সেটাকে। এই ফ্যাস আর ফ্যাস এলের যখন ইন্টারাকশন হয় তখন এই ফ্যাস কি করে প্রোক্যাসপেস 8কে অ্যাক্টিভেট করে। প্রোক্যাসপেস 8 কি করে ডাইরেক্টলি ক্যাসপেস 3কে অ্যাক্টিভেট করে, আবার বিডকে ট্রাঙ্কেট করে, বিড বলে একটা প্রোটিনকে ট্রাঙ্কেট করে, মানে পার্শিয়াল ক্লিভেজ করে। এই ট্রাঙ্কেটেড বিডও কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে এই এআইএফ আর সাইটোক্রোম সিকে রিলিজ করাতে হেল্প করে। ঠিক আছে, এবং দেন এগেন ফার্দার দ্য থিং ইজ সেম, অ্যাপোপ্টোজোম ফর্ম করে ক্যাসপেস 3কে অ্যাক্টিভেট করে। তো এই ফ্যাস লাইগ্যান্ডের ব্যাপারটা একটু মনে রাখিস, ঠিক আছে। এক্ষেত্রে আর কিছু বিশেষ নেই, একটা জিনিস জাস্ট যে পেরিফেরাল, এটা আগেও আমি বলে দিয়েছি অলরেডি, যে পেরিফেরাল টিস্যুসে এই গামা ডেল্টা টি সেলটা রিসাইড করে, এবং এই লেস দ্যান 5%, মানে মোটামুটি ধরে নে 5% গামা ডেল্টা টি সেল থাকে আমাদের বডিতে। এবং গামা ডেল্টা টি সেল কী করে, যেরকম CD1 নন পেপটাইড নন পেপটাইড লাইগ্যান্ডস, মানে যেরকম গ্লাইকোলিপিডস, তাদেরকে রেকগনাইজ করে, এই গামা ডেল্টা টি সেলের গামা ডেল্টা রিসেপ্টরও কিন্তু নন পেপটাইড লাইগ্যান্ডসকে রেকগনাইজ করে। ঠিক আছে, আলফা বেটা যেরকম পেপটাইড লাইগ্যান্ডকে রেকগনাইজ করেছিল, গামা ডেল্টা নন পেপটাইড লাইগ্যান্ডকে রেকগনাইজ করে। তো অনেক ব্যাকটেরিয়া আছে যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা এরকম কিছু ব্যাকটেরিয়া যারা ফসফোলিপিডে রিচ হয়, যাদের সেল ওয়াল, তাদের এই ফসফোলিপিড বা গ্লাইকোলিপিড এইগুলোকে রেকগনাইজ করার জন্য এই গামা ডেল্টা টি সেলটা খুব এফেক্টিভ হয়। ঠিক আছে, এই থাকলো এই চ্যাপ্টারটায়। আমি কি পরের চ্যাপ্টারটা পড়াবো নাকি থাকবে আজকে এই অবধি? থাকুক স্যার। ঠিক আছে, কারণ পরের চ্যাপ্টারটা থেকে একদম অন্য জিনিস আবার শুরু হয়ে যাবে। পরে আসবে যে বি সেল অ্যাক্টিভেশন, মানে পুরোটা, মানে বি সেল কী করে জেনারেটেড হয় বোন ম্যারোতে, কীভাবে অ্যাক্টিভেটেড হয় এবং কিভাবে ও অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, এবং তারপরে তো পরের দিন আমি যেটা করব সেটা হচ্ছে বি সেলের পুরো ব্যাপারটা পড়াবো। সাইটোকাইনের যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো, কারণ সাইটোকাইন চ্যাপ্টারটা খুব মুখস্থ করার চ্যাপ্টার, ওখানে অতটা বোঝার কিছু নেই। ঠিক আছে, ওই জায়গাটা হবে। আর আইদার আমি কমপ্লিমেন্ট সিস্টেমটা পড়াবো, না হলে আমি যেটা ভাবছি পরের দিন তাহলে এই সেল মেডিয়েটেড যে ইমিউনিটি, স্পেশালি সেল মেডিয়েটেড কিলিং বা এগুলো যেগুলো হয় সেইগুলো আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে আর কয়েকটা খুচরো খাজরা চ্যাপ্টার থাকবে, ওগুলো নেক্সট 1-1.5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি এই ইমিউনোলজিটাকে মক টেস্টের মধ্যে ইনক্লুড করে দেব। আচ্ছা, কারুর কোনো যদি প্রশ্ন থাকে বল, এতক্ষণ যা পড়ালাম সেটা নিয়ে। দাদা বলছি, প্রশ্ন আমার এটা মানে আজকের পড়ানো নিয়ে নেই, আমি বলছি যে কি যেই ক্লাসগুলো আমি মিস করেছি, মানে ধরো ওই মল বায়ো, সেল বায়ো, ওগুলো তো তুমি বললে করাবে, তো ওটাও কি উইকেন্ডে করাবে না উইকডেজে? না, ওইগুলো আমাকে উইকডেজেই করতে হবে, কারণ উইকেন্ডে করালে তো মানে অলরেডি যারা ধর পড়েছে সেই জিনিসগুলো আমার কাছে, তো তাদের
একই জিনিস দুবার হয়ে যাবে নাহলে। আচ্ছা। ওটা আচ্ছা উইকডেজে। দাদা, বলছি যেগুলো মিস হয়েছে, মানে আমারও ধরো সেল বায়ো মল বায়োটা মিস আছে, তো উইকডেজে যদি তুমি করাও, তুমি কালকে বললে মেবি তোমার 8টা নাগাদ ক্লাস হয়, 8 PM। হুম তো ওইটাকে কি কোনোভাবে একটু আগানো যায়, মানে যদি কোনো প্রবলেম না থাকে? আগানো তো মুশকিল, মানে আমি না ল্যাব মানে তুমি জেনারেলি কতক্ষণ করাবে আর কি, রাতের বেলা হলে? রাত হলে আমি 2 ঘন্টা করাবো। ও তাহলে নো ইস্যু, তাহলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি সেই জন্যই 8টা 8:30-তে ম্যাক্সিমাম ক্লাসটা হয়তো 11টা অবধি যাবে, তার বেশি যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি, মানে কোনো এরকম প্রবলেম 4 আওয়ার্স 4.5 আওয়ার্সের ক্লাস হবে না সেটা। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, সেটা ঠিক আছে। অ্যান্ড উইকডেজে কিছু কিছু ক্লাস এমনিও হয়, মানে প্রতিটি যখন ক্লাস নেয় তখন ও উইকডেজেই নেয় কিন্তু। তো ও ওরকম মোটামুটি 8:45 to 9-এর মধ্যে শুরু করে, 11টা 11:15-এর মধ্যে এন্ড হয়। আচ্ছা, আর কেউ কিছু কোনো প্রশ্ন বা কিছু করতে চাস? আর মক টেস্ট নিয়ে একটা জিজ্ঞাসা ছিল, মানে আমি তো জানি না, তুমি যদি বলো বেটার হয় এখনই, মানে মক টেস্টটা কি হিসেবে কিরকম ভাবে হয় আর কি? কি হিসেবে হয় মানে মানে কি হিসেবে আমি ঠিক হ্যাঁ, বুঝতে পারলাম মানে না। কি হিসেবে, মানে তুমি যেই যেই চ্যাপ্টার গুলো যেই যেই উইকে পড়াচ্ছ সেইগুলো কি সেই উইকেই পরীক্ষা নয়, এরকম কোনো ব্যাপার, বা না, কিভাবে আমি হয়? ঠিক এক্স্যাক্টলি ওরকম করি মানে করছি না। আমার যেহেতু সেল বায়োলজি মলিকুলার বায়োলজি পুরোটা পড়ানো হয়ে গেছে, তো আমি লাস্ট কিছু মক টেস্ট সেল বায়োলজি মলিকুলার বায়োলজির উপরেই মেনলি নিয়েছিলাম, ঠিক আছে। এবার তারপরে আজকে যে মক টেস্টটা হবে সেখানে সেল বায়োলজি মলিকুলার বায়োলজি 25 কোশ্চেন্স থাকবে, আর টেকনিক্সের ওপরে 25 কোশ্চেন্স থাকবে। এবার টেকনিক্স ব্যাপারটা পড়ানোটা একটু মানে ডিফিকাল্ট, আমি বলবো না ডিফিকাল্ট নয়, বাট একটু মানে ওইটা পড়ালে কী হবে, অন্য জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি বোঝানোর আছে ওই টাইমটা মানে হয়তো নষ্ট হতে পারে। টেকনিক্সটা আমি যেটা বলি সবাইকে সেটা হচ্ছে যে যে টেকনিক্সগুলো মেনশন করা আছে সিলেবাসে সেগুলোই জাস্ট গুগলে গিয়ে মানে উইকিপিডিয়া থেকে পড়লেও চলবে, মানে স্পেসিফিক কোনো বই থেকেও পড়তে হবে না। টেকনিক্সের ক্ষেত্রে জাস্ট বেসিক কনসেপ্টটা থাকা নিয়ে দরকার, তার বেশি আচ্ছা, কিছু মানে না। তোমার কি আজকে একটা মক টেস্ট হবে? আজকে হবে, 9টা থেকে হবে। আচ্ছা আচ্ছা। আর টেকনিক্স যেগুলো কি তোমার সিলেবাসে দেওয়া আছে সবকটাই ইম্পর্টেন্ট, ওর মধ্যে কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোয়েশ্চেন না, আসে? টেকনিক্স সবকটাই পড়তে হবে, কারণ টেকনিক্স থেকে অনেক কোশ্চেন থাকে। আচ্ছা। যদি তুমি একটা টেকনিক্যাল কোড দিয়ে দাও তাহলে দাদা বেটার হয়, তাহলে আমরা ফোনে পড়ে পড়ে ইয়ে করতে পারি আর কি। আরেকবার বলবি? বলছি যদি তুমি যদি একটু নোট দিয়ে দাও টেকনিক্স নোটস তাহলে তো দেখ, টেকনিক্সের নোটস আমার কাছেও নেই, মানে আমি নিজেও কোনো বই থেকে কখনো পড়িনি টেকনিক্স। মানে বই আমি তোদেরকে বলতে পারি, উইলসন ওয়াকারের একটা স্ট্যান্ডার্ড বই আছে, তোরা চাইলে পড়তে পারিস, কিন্তু দরকার হবে না অত মোটা বই, মানে একটু মোটাই বলতে পারিস সেক্ষেত্রে টেকনিক্সের হিসেবে। ওই অত কিছু পড়ার দরকার নেই, জাস্ট টেকনিক্সগুলো ধর, ওয়েস্টার্ন ব্লট একটা টেকনিক বলা আছে, উইকিপিডিয়াতে যাবি, ওয়েস্টার্ন ব্লটের বেসিক প্রিন্সিপালটা জেনে নিবি, তাহলেই হয়ে গেল। ইলাইজা আছে, ইলাইজার বেসিক প্রিন্সিপালটা জানলেই হলো। এবার যদি কারোর কোনো টেকনিকে খুব অসুবিধা হয় সেটা আমি বলে দিতে পারি, এক্সপ্লেন করে দিতে পারি, বাট টেকনিক্স জিনিসটা তো এমনি সোজা, তো ওটার পেছনে আমি ঠিক সময় দিতে চাইছি না, কারণ অন্য অনেক কিছু পড়ানোর মতো আছে। অ্যান্ড নোটস টেকনিক্সের আমার কাছেও নেই, আমি নিজেও কখনো ওইভাবে নোটস বানিয়ে পড়িনি বা ওরকম করিনি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাস? মানে আজকের পড়ানো নিয়ে আর কারোর কোনো কোয়ারি আছে কি, না কেউ কোনো জায়গা মানে বুঝতে পারিসনি বা কিছু? না, ওটা হচ্ছে আরেকবার নিজে পড়ে নিয়ে প্রবলেম থাকলে আচ্ছা, তুমি ওই নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ, ওই টেকনিকটা মানে ওই এক্সপেরিমেন্টটা তো। হ্যাঁ, মানে যা যা পড়েলে ওটা একবার নিজে পড়ে নিয়ে প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলবো। তো যদি ইন বিটুইন কোনো প্রবলেম হয় আমাকে টেক্সট করবি, ঠিক আছে? ঠিক আছে। আমি যদি তখনই বলতে পারি বলে দেবো, নাহলে আমি ক্লাসেই করে দেবো। ঠিক আছে। ওকে, যদি আর কারোর কিছু মানে বলার না থাকে তাহলে আমি এখানেই এন্ড করছি ক্লাসটা। আবার তাহলে নেক্সট উইক মানে আমি ক্লাস নেব,
ইন বিটুইন প্রতিটি একটা ক্লাস নেবে, ঠিক আছে? আর আজকে 9টা থেকে যে মক টেস্টটা আছে সবাই অ্যাটেন্ড করিস। এবং যারা নতুন জয়েন করেছিস আমি জানি না সবাই জানিস কি না, মক টেস্টটা বিপাশ আমি কি তোকে বলেছিলাম কীভাবে মক টেস্টের অ্যান্সারটা দিতে হবে? কালকে মানে বলেছিলাম। স্পেসিফিক্যালি খুব একটা বলা হয়নি আর কি মানে ওটা। বেসিক্যালি আমি কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে পোস্ট করব গ্রুপটাতে, আমি একটা পিডিএফ কপি পাঠাবো, তোরা কোশ্চেনটার যে নাম্বারটা সেটা লিখবি একটা মানে পেপারে, আর তার যে অ্যান্সারটা হবে সেটা পাশে লিখবি, সেটা যে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা, আর আমি তারপরে অ্যান্সার কিটা পাঠাবো। আমার মক টেস্ট নিয়ে জাস্ট একটা লাস্ট এমনি প্রশ্ন, যে এটা কি তোমার আগে থেকে ঠিক করা থাকে যে কোন উইকে কি কি পরীক্ষা নেবে, কোন কোন চ্যাপ্টারে, নাকি জাস্ট মানে লাইক আজকে যে সেল বায়ো মল বায়ো নেবে এটা আগে না, থেকেই আমি ঠিক বলে ছিল? দিয়েছিলাম, আমি আগেই বলে দিয়েছিলাম, আমি টোটাল 5টা মক টেস্ট নেব বলেছিলাম, সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি, আচ্ছা, ঠিক আছে? তো তারপরে কটা হয়েছে? প্রথম 3টে পিওরলি সেল বায়োলজি মলিকুলার বায়োলজি ছিল, তারপরে একটা টেকনিক্স, এবং আজকেরটাও টেকনিক্সের সাথে মিলিয়ে হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এরপরে যেটা হবে সেটা টেকনিক্স থাকবে এবং বায়োকেমিস্ট্রি থাকবে। নেক্সট উইকটা আমি মক টেস্টটা নিচ্ছি না, কারণ হ্যাঁ, তোমার কি বায়োকেমিস্ট্রি ক্লাসও হয়ে গেছে? না বায়োকেমিস্ট্রি আমি ক্লাস নিইনি, কিছু জিনিসের আমি ক্লাস খুব একটা নিচ্ছি না, কারণ যেমন ধর বায়োকেমিস্ট্রি মানে গ্লাইকোলাইসিস আমার পড়ানোর কোনো দরকার নেই আই গেস, বা টিসিএ সাইকেল এগুলো তো মুখস্থ করতে হবে, এগুলো মানে পড়িয়ে আমি ঠিক সময় নষ্ট করতে চাইছি না, কারণ অন্য অনেক কিছু পড়ানোর আছে, অনেক বড় সিলেবাস তো, তো সেই জন্য কিছু জিনিস যেগুলো দরকার নেই অতটা সেগুলো আমি করছি না, সেগুলো জাস্ট মক টেস্টের থ্রু দিয়ে আমি করার চেষ্টা করছি। তো নেক্সট উইকে আমি এক্সাম রাখছি না, তার কারণ হচ্ছে যে আমি এই যে 5টা এক্সাম নিলাম, তার যে যার যা ডাউটস আছে কোনো না কোনো কোশ্চেনে, সেইগুলো একসাথে করে আমি দিতে বলেছি আমাকে, সেই ডাউট ক্লিয়ারিং একটা সেশন আমাকে করতে হবে, সেই জন্য তারপরের উইক থেকে যে মক টেস্টটা হবে সেটা টেকনিক্স থাকবে এবং বায়োকেমিস্ট্রি থাকবে, ঠিক আছে? তো ওরকম আরও 3টে সিরিজ হবে, এবং তারপরে আমি ইমিউনোলজিটা ইনকর্পোরেট করব পড়িয়ে নিয়ে। দাদা ওই ডাউট ক্লিয়ারিং এর ব্যাপারটা একবার বলতে, ওই কি পিপিটিতে কোশ্চেন গুলো অ্যাড করতে বলেছিলে, বুঝতে পারিনি এটা। মানে বেসিক্যালি আমি বলতে চাইছিলাম যেটা যে মানে যে কোশ্চেন মানে মক টেস্টগুলো হলো, মানে 4টে হয়েছে, আজকে একটা হবে, 5টা মক টেস্টের মধ্যে যার যে কোশ্চেনটায় কোনো প্রবলেম হয়েছে, অত কোশ্চেনটা বুঝতে পারেনি বা তার মনে হচ্ছে অন্য একটা অ্যান্সার হবে, মানে আমি যে অ্যান্সার কি দিয়েছি তার সঙ্গে তো মিলছে না তার কনসেপ্টের সঙ্গে, তো সেই বা কোনো একটা কোশ্চেনের কিছু কনসেপচুয়াল প্রবলেম আছে, কিছু বোঝার দরকার আছে, সেই সব কিছু যার যা প্রবলেম আছে প্রত্যেকে পিপিটি করে পাঠাবি আমাকে, তাহলে আমার মানে বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা স্লাইডে একটা কোশ্চেন থাকবে এবং তার রিলেটেড যা প্রবলেম বা যা বক্তব্য সেটা লিখবি, ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকে আমাকে পিপিটি করে পাঠাবি, আমি তারপরে অ্যাসেম্বল করে একটা স্পেশাল ক্লাস নিয়ে আমি ডাউট ক্লিয়ার করব, ঠিক আছে? কারণ অনেকেরই হয়তো কমন ডাউট থাকবে কিছু কিছু, তো সেগুলো একেবারে হয়ে যাবে, তো যার যা আলাদা আলাদা আবার ডাউট থাকবে সেগুলো অ্যাড্রেস করা হবে। এবং ডাউট ক্লিয়ারিং সেশনটা সবাই অ্যাটেন্ড করিস, মানে কেউ যদি ধর কিছু একটা বা দুটো এক্সাম নাও দিয়ে মক টেস্ট নাও দিয়ে থাকিস তাহলেও অ্যাটেন্ড করিস, কারণ সেখানেও কিছু কিছু কোশ্চেন অ্যান্সার তো ডিসকাস করা হবে, সেটা হেল্পফুল হবে সবার জন্য। আচ্ছা, আর কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে আর তো কারোর কিছু মনে হচ্ছে না বলার আছে, তাহলে আমি এন্ড করছি এখানে। ওকে।